আমি যখন ঢুকছিলাম একটুখানি কানে পড়লো, বিশ্বজিৎ দা বলল ওই মুসলমানদের দল আর বিজেপির দালাল বলছে, এছাড়া বলার কিছু আছে? আমি তো বলেছি, আজকেও বলছি, দম থাকলে ওদের দলের চুনোপুটির আমি উত্তর দিই না। এদের ক্ষমতা নাই, এদের কেন উত্তর দেব বলুন তো? এদের নিজস্বতা আছে। এরা মুর্শিদাবাদ থেকে 20টা এমএলএ উপহার দিয়েছে, মুর্শিদাবাদকে একটা হাফ মন্ত্রী দিয়েছে। এরা দাঁড়িয়ে বলতে পারবে যে মুর্শিদাবাদ থেকে আমরা 20টা এমএলএ জিতিয়ে বিধানসভার মধ্যে নিয়ে এসেছি, আর কলকাতা থেকে কটা এমএলএ জিতে বিধানসভায় গিয়েছে? কলকাতার যদি এত এমএলএ মন্ত্রী হতে পারে, কেন মুর্শিদাবাদের এমএলএরা মন্ত্রী হতে পারবে না? এই বলারটুকু এদের সাহস নাই। তাহলে এদের উত্তর কেন আমি দেবো ভাই? বলে এরা তো সব ভাড়া খাটছে, যে কোনো টাইম না দিয়ে দেবে, কেটে পড়ো, অন্যজন আসো। বুঝতে পারছেন তো? এদের মালিকের সাথে আমি লড়াই করব। ডিবেট হোক, মমতা ব্যানার্জি হোক, ডাকুক, ডিবেট ডাকুক। যদি মমতা ব্যানার্জিকে ভুল করতে না পারি, মমতা ব্যানার্জির নীতিকে বা বাংলা শাসনের ক্ষেত্রে বাংলা নয় পিছিয়ে বাংলা যদি প্রমাণ করতে না পারি, আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেবো। এখানে আমি কথা দিলাম। মমতা ব্যানার্জিকে যদি আমি প্রমাণ করতে না পারি যে আপনি দলিত বিরোধী, আপনি আদিবাসী বিরোধী, আপনি মুসলিম বিরোধী, আপনি সরকারি কর্মচারী বিরোধী, এক কথায় আপনি পশ্চিম বাংলার নাগরিক বিরোধী, যদি এটা প্রমাণ না করতে পারি, আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেব। পারবে চ্যালেঞ্জ করতে? অ্যাকসেপ্ট করবে? আর মমতা ব্যানার্জিকে যদি আমি এটা প্রমাণ না করাতে পারি, আমি ঝান্ডা ধরে নেব। আর মমতা ব্যানার্জিকে যদি আমি ভুল প্রমাণ করিয়ে দিই, তাহলে কি উনি আমার ঝান্ডা ধরবে? নেবো না বাবা, নেবো না। শুধু বলবো আপনি ভুল প্রমাণিত হয়েছেন, দয়া করে একটু পদত্যাগটা করুন, অন্য কাউকে সুযোগ দিন, বাংলাকে এগিয়ে নিয়ে যান। আজকে লেবারের গ্যারেজ বানিয়ে দিয়েছে, লেবারের ফ্যাক্টরি বানিয়েছে মুর্শিদাবাদকে। যেই মুর্শিদাবাদ একদিন রাজধানী ছিল, যেই মুর্শিদাবাদে সারা পৃথিবীর মানুষ মুর্শিদাবাদকে একটা প্রাইম জায়গা হিসাবে জানতো, সেই মুর্শিদাবাদের দলিত, আদিবাসী, মুসলিম সহ পিছড়ে বর্গের মানুষ পরিবার পরিজন ছেড়ে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে, আর অনেক সময় লাশ হয়ে ফিরে আসছে। এই মুর্শিদাবাদকে বদলাতে হবে। আমি বলেছিলাম এগ্রিকালচার ভাই ভাই যারা একটু বসতে হবে, অন্যের অসুবিধা হচ্ছে, পিছন দিকে তাকাবার কিছু ব্যাপার নয়। আর নালে বলুন, আমি শেষ করে দিচ্ছি। আমার প্রচুর গরম লেগেছিল, আমি ওখানে যেখানে গিয়েছিলাম না, রৌদ্র ছিল, আমার প্রচুর কষ্ট হয়েছে। চাইলে আমি শেষ করে দিতে পারি, আমার কোনো সমস্যা নেই। সে মুর্শিদাবাদে আমি বিধানসভার এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সদস্য মেম্বার, আমি প্রস্তাব রেখেছিলাম যে মুর্শিদাবাদে ইন্ডাস্ট্রি তৈরি করা হোক। আপনাদের জন্য আমি প্রস্তাব রেখেছিলাম যে মুর্শিদাবাদের যে জিনিসগুলো সব থেকে বেশি পাওয়া যায় সেইগুলো দিয়ে ইন্ডাস্ট্রি বানানো হোক। আমি খোঁজ নিয়ে দেখলাম লিচু, আম সব থেকে বেশি, মালদার পরে আম মুর্শিদাবাদে হয়, লিচু প্রচুর হয়। এখানে বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রি বানানো হোক। আপনারা জানেন আমরা মাজা খাই, লিচি খাই বিভিন্ন কোম্পানির। আমি বলেছিলাম, সরকারকে প্রস্তাব দিয়েছিলাম, আপনি তো বিশ্ব বাংলা নিয়ে অনেক হই হই করেন, বিশ্ব বাংলার ব্র্যান্ডেই এখানে ইন্ডাস্ট্রি তৈরি হোক। 51% শেয়ার সরকারের কাছে থাকুক, আর 49% শেয়ার মুর্শিদাবাদের মানুষকে ছেড়ে দেন। 5,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত শেয়ার হোক। গরিব মানুষ, একটা ভ্যান চালকও একটা শেয়ার কিনবে, অর্থবিত্তশালীরাও একটা শেয়ার কিনবে। তাহলে মুর্শিদাবাদে ফ্যাক্টরি তৈরি হবে, মুর্শিদাবাদ ছেলেরা কাজ করবে, এখানেই থাকবে, মুর্শিদাবাদের উন্নতি হবে, রাজ্যের উন্নতি হবে। এই কথা বলেছিলাম, কিন্তু অপদার্থ সরকার আপনাদেরকে এখানে রেখে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায় না। আপনাদেরকে ভোটের সময় ডেকে নিয়ে আসবে, ভোট দিয়ে আপনাদেরকে আবার পাঠিয়ে দেবে। এই চেষ্টা সব সময় চালায়, ও কর্ণপাত করেনি। তাই বলবো বন্ধুগণ, আগিয়ে আসুন। এই তো যে চিনির কলটি ছিল, সুগার মিল এখানে বেলডাঙ্গায়, আজকে কোথায় 10,000 বিঘা জায়গা, সেই জায়গা কোথায় খোঁজ নিয়ে দেখুন। এই যে সমস্ত চারানা আটানার নেতারা আমরা চলে যাওয়ার পরে প্রেস কনফারেন্স করে বলে ও বিজেপির লাভ হবে, অমুকের লাভ হবে, যারা গল্প শোনায়, খোঁজ নিয়ে দেখুন কেউ 100 বিঘে, কেউ 150 বিঘে চুরি করে বসে আছে, কিন্তু চিনির কলটা চালু করার কোনো ইচ্ছা নাই তাদের। আর আপনারা আমাদের সুযোগ দিলে, বাংলা পরিচালনার দায়িত্ব আমাদের হাতে তুলে দিলে
আমরা যে জিনিসটা আপনাদের জন্য করব, আজকে সেটা এত মানুষের সামনে ওয়াদা করে যাচ্ছি। ওই চিনির কল চালু শুধু হবে না, SSKM এর মতো, আরজি করের মতো, পিজি হসপিটালের মতো হসপিটাল মুর্শিদাবাদে আমরা তৈরি করব এবং উন্নত মানের বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদকে দেবো। যেটা বলছিলাম, পরিযায়ী শ্রমিকদের উপরে সারা রাজ্যে সারা দেশে অত্যাচার হচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই প্রসঙ্গ থেকে আরও বেশ কিছু প্রসঙ্গ আছে, সেটা আমি আপনাদেরকে জানাবো। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। মমতা ব্যানার্জি আমি যে কথা বলছি, মমতা ব্যানার্জিও সে কথা বলছে। আরে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি একজন বিধায়ক, আমি যেটা বলবো আপনি সেটা মুখে মানাই না। আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন, আর নালে অল্টারনেট করে নেন, আমাদেরকে ওই চেয়ারটা দেন, আপনি আমাদের চেয়ারে চলে আসেন, বুঝিয়ে দেবো। আপনাদের বলি, অসম রাজ্য জানেন, উড়িষ্যাতে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলায় যারা কথা বলছে অত্যাচার হচ্ছে। অত্যাচার কি বন্ধ করা যায় না? অত্যাচার বন্ধ করা যায়। একটা ছোট্ট টোটকা দিচ্ছি আপনাদের। উড়িষ্যা থেকে কম করে 3 লক্ষ উড়িয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে কাজ করছে, কামাচ্ছে। এই আমাদের যে পুলিশ প্রশাসন আছে দেখতে পাচ্ছেন, তারা তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আমরা আমাদের ভাইয়ের মতো আগলে রেখেছি তাদেরকে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তথ্য বলছি আমি, ওই চারানার নেতাদের সাথে নয়। বলবেন তোর নেত্রীকে রেডি কর, যদি ভুল তথ্য হয় ও ঝান্ডা ধরে তোদের দলে চলে যাবে। মাত্র 30,000 বাঙালি উড়িষ্যাতে গিয়ে কাজ করে। যদি আমরা 3 লক্ষ উড়িয়াকে আমাদের পুলিশ আমরা বুকে আগলে রাখতে পারি, তাহলে আমাদের 30,000 বাঙালিকে কেন ওরা নিরাপত্তা দিতে পারবে না ভাই? যদি ওরা আমাদের উপর আক্রমণ চালায়, মুখ্যমন্ত্রী যদি একবার উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে কথা বলে, ঠিক আছে আমি 30,000 নিয়ে চলে আসবো, 3 লাখ আমি ফেরত দিয়ে দেবো, তাহলে কি অত্যাচার বন্ধ হবে না? একটা শুধু কল, আমি এটা ফেরত ফেরত পাঠিয়ে দেওয়া এর পক্ষে আমি নয়। এটা ফ্রিডম অফ মুভমেন্ট আর্টিকেলে সংবিধানে উল্লেখ আছে, আমি সংরক্ষিত জায়গা ছাড়া ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে চলাচল করতে পারি, বসবাস করতে পারি, ব্যবসা করতে পারি। আর্টিকেলে সংবিধানে উল্লেখ আছে, তার পরিপন্থী হবে। আমি এটার বিরুদ্ধে নয়, কিন্তু যখন দেখছি আমার বাংলার শ্রমিকদের বারবার আক্রান্ত হচ্ছে, বাংলা শ্রমিকরা বারবার মার খাচ্ছে, তাহলে আমার বাংলা শ্রমিকদের স্বার্থে আমাকে তো একটু ফুস করতে হবে ভাই। হবে কি হবে না? আমি বলছি কামড়ানোর দরকার নেই, ফুস তো করতে হবে, নাহলে কি ছেড়ে দেবে? আমাকে 42 দিন জেল খাটিয়েছে, যদি ফুস না করতাম আরও 42 দিন খাটাতো হয়তো। ফুস তো ভাই করতে হবে। সেটা করছে কি? করেনি। মার খাচ্ছে কে? দলিত। মার খাচ্ছে কে? আদিবাসী। মার খাচ্ছে কে? মুসলমান। ওরা এদেরকে মানুষ মনে করে না, শুধু ভোটার মনে করে। ওই জন্য যা হচ্ছে হোক, আমরা ভোটের সময় ভোট পেয়ে যাব। তাই আপনাদের বলবো, আওয়াজ তুলতে হবে, রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে। যদি অত্যাচার বন্ধ করার দায়িত্ব না নিতে পারে, তাহলে যেই পদে আছেন সেই পদ থেকে অব্যাহতি নেন, অন্যদেরকে সুযোগ দেন। তারা যদি না পারে, অন্য কাউকে আমরা সুযোগ দেব। আর আমি বিশ্বাস করি, যে পদে বসে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওই পদই পারে আমাদের পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করানো। ওই পদই পারবে, কিন্তু তিনি করছেন না। এটাই আমাদের ব্যর্থতা, আমরা তাকে করাতে পারছি না। তাই সময় আসলে আঙুঠাটা যেখানে দেন, আনেওয়ালা দিনে, আগামী দিন যেটা আসছে, আঙুঠাটা একবার ঘুরিয়ে দেন, দেখবেন আপনার অত্যাচার বন্ধ হয়ে যাবে। আপনারা কালকে শুনলেন, ভাঙড়ে এক নটোরিয়াস ক্রিমিনালকে মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছে। এক নটোরিয়াস ক্রিমিনাল, আমি বলছি না ভাই, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে ওটা একটা নটোরিয়াস ক্রিমিনাল, কুখ্যাত সমাজ বিরোধী একটা। তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু ওকে দাঁড় করা করেনি, দায়িত্ব দেয়নি। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে দিতে হবে। তবে আমি নিজে একটা ভলিবল প্লেয়ার ছিলাম, বেলডাঙ্গা অনেকবার খেলে গেছি। বেলডাঙ্গার বড়বাবু তৎকালীন সময়, এখন বলতে পারবো না, মেজবাবু ছোটোবাবু দুজন টিম নিয়েছে, কোনো এক বাবুর হয়ে আমিও খেলে গেছি সেই সময়। যাক, 2016 আগের কারে কথা বলছি আমি এটা। যাক, তো আমি শক্ত মাটিতে খেলতে পছন্দ করি, বুঝতে পেরেছেন তো? নরম জায়গায় আমি খেলিনি। আমার লাইফের পারফরমেন্স, যত বড় বড় টিম আছে তত বড় বড় টিমের বিরুদ্ধে, যত ভালো টিম তত ভালো আমি খেলেছি, যত ছোট টিম তত আমার খেলা খারাপ হয়েছে।
তো আমি শক্ত মাটিতে খেলা ছেলে, ওটা নিয়ে আমি ভেঙে পড়ি না। কিন্তু আপনাদের বলতে চাইছি কেন ৭৭টা বিজেপির প্রার্থী জিতে আছে এমএলএ অফিসিয়ালি, কোন গায়ে অবজারভার দিয়েছে? আপনারা বলুন দিয়েছে কেন? একটাই সংযুক্ত মোর্চার তথা আইএসএফ এর কে দিতে হলো, মানে একটাই ওই ৭৭-এর উপরে ভারী পড়ে যাচ্ছে। ওই জন্যই ওটা তোদের ঘরের ছেলে, ওটা তোদের ঘরের ছেলে, বিজেপি ওদের ঘরের বাইরে। আমি তো অনেক দিন ধরে বলে আসছি, রিসেন্ট শ্রমিক ভট্টাচার্য স্যার, যিনি আমাদের পশ্চিমবাংলার নাগরিক, পশ্চিমবাংলার বিজেপির রাজ্য সভাপতি, তিনি কি বললেন? লেবার রুমে যদি বিজেপির দুটো বর্ষিয়ান নেতার নাম বলেছিল, ওনারা না থাকলে তৃণমূল নামক শিশুর জন্মই হতো না। তাহলে ওরা ওদের ঘরের ছেলে, ওদেরকে যে কোনো টাইম শুভেন্দু অধিকারীকে ওরা ম্যানেজ করে নিতে পারবে, নওশাদ সিদ্দিকী আইএসএফ ম্যানেজ করতে পারবে না। ওই জন্য ওদের উপরে চাপ সৃষ্টি করো। তবে মানুষের জন্য কথা বলি, মানুষের জন্য লড়াই করি। এই সামনের সারিতে যারা বসে আছি, শাহাবুদ্দিন সিরাজি, বিশ্বজিৎ মাইতি, আমাদের নাসির সাহেব, বিশ্বজিৎ দা, শাহাবুদ্দিন ভাই, আমরা কিন্তু চারজনই ২১শে জানুয়ারি আমাদের উপর আক্রমণ হয়েছিল, আমরা জেল খেটে এসেছিলাম। আমাদের অপরাধটা কি? অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। আমাদের অপরাধটা কি? সরকারি কর্মচারীদের হকের দিয়ে তুমি দেবে না কেন? আমাদের অপরাধটা কি? কেন পুলিশে এখনো ২.৫ লক্ষ শূন্য পদ? পুলিশ কেন একটা পুলিশ ৮ ঘন্টার বেশি ডিউটি করবে? একটা সিভিক ভলেন্টিয়ার কেন মাত্র ৯,০০০ ১০,০০০ টাকার মাইনে চাকরি করবে? একটা সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের থেকে কোনো অংশে কম কাজ করেনি, সম কাজে সমবেতন দিতে হবে এই বলা। আমাদের অপরাধটা কি? মুর্শিদাবাদের মানুষকে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে বেশি বেশি করে। আমাদের অপরাধটা হচ্ছে গঙ্গা ভাঙন, পদ্মা ভাঙন রোধের কথা বলা, এটাই আমাদের অপরাধ হয়ে যায়। আমাদের অপরাধ মুর্শিদাবাদে উন্নত মানের হসপিটাল দিতে হবে, এটাই আমাদের অপরাধ হয়ে যায়। সেই জন্য আমাদেরকে ধরে জেলের মধ্যে রেখেছিল। তাই আমি আপনাদের সামনে বলে যাই, এই রেজিনগরে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাই, একবার কেন ১০০ বার আমরা জেলে যেতে প্রস্তুত আছি। মানুষের জন্য কথা বলে যাব, মুর্শিদাবাদের মানুষের জন্য কথা বলবো, মালদার মানুষের জন্য কথা বলবো, দিনাজপুরের মানুষের জন্য কথা বলবো, নর্থ বেঙ্গলের মানুষের জন্য কথা বলবো, সাউথ বেঙ্গলের মানুষের জন্য কথা বলবো। তাতে যদি আমাকে একবার কেন ১০০ বার জেলে পাঠায়, আমি হাসি মুখে ১০০ বার জেলে যেতে প্রস্তুত আছি। বন্ধুগণ, আপনাদেরকে নকল আর আসল চিনতে হবে। এখন নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান, বুঝতে পারছেন? আপনি ভাবছেন তাহলে এ মাল ঠিক আছে, ওটা তাহলে নকল হবে। তো নকলের ওপরে লিখে রেখেছে যাতে নিজেকে না আর ধরতেই দেয় না, আমি তো সলিড। ওই দেখো চোর, দেখবেন চোর মানে এটা যদি এখন ক্যামেরা ফ্যামেরা হ্যান ত্যান অনেক আপডেটেড হয়ে গেছে। বিগত সময়ে গ্রামে চোর বললে সবাই জেগে গেলে চোর চোর করে চিৎকার করলে চোরও চোর 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 করতে করতে মধ্যে পালায়। তো এদের দশায় হয়ে গেছে, এখন তাল মিলানোর চেষ্টা করছে। আমি আপনাদের একটা কথা বলি এই প্রসঙ্গে, যে সজাগ সতর্ক থাকতে হবে। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই, নিজের কানে হাত দিয়ে দেখুন। এটা হিংসা ছড়াবে হিন্দু মুসলমানের মধ্যে, যে আমাদের ঐক্য সেটাকে নষ্ট করার চেষ্টা করবে। এই নষ্ট করলে বিজেপি তৃণমূল উভয়ের লাভ হবে। সেই জন্য দেখবেন শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এমন এমন কথা বলছে, এলাকায় সম্প্রীতি বিনষ্ট হবে, এলাকার ঐক্য বিনষ্ট হবে। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে ভাই? আমি আরটিআই করেছিলাম বেলডাঙাতে, একটা ঘটনা ঘটেছিল না গত বছর দুর্গাপুজোকে নিয়ে? সেই ঘটনা আমি বেলডাঙার মানুষকে শুধু ধন্যবাদ জানাবো যে জিনিসটাকে তারা কন্ট্রোল করে নিয়েছিল, ফাঁদে পা দেয়নি। আমি সত্যি ধন্যবাদ জানাবো। তো ওইখানে ওই কাণ্ডটাকে সামনে রেখে শুভেন্দু অধিকারী কি বলেছিল জানেন? প্রায় ৮০টি মন্দির নাকি ভেঙে দেওয়া হয়েছে। আমি খোঁজ লাগালাম, যদি ৮০টা মন্দির ভেঙে থাকে চরম অন্যায় হয়েছে। যে বেটারা মন্দির ভেঙেছে একটা ওটা ছাড় দেওয়া হবে না। ছাড় দেওয়া হবে কি ভাই? যেমন মসজিদ ভাঙলে তাকেও ছাড়া হবে না, মন্দির গুরুদুয়ারা গির্জা কোনো ধর্মের স্থানের দিকে তাকালে তাকেও ছাড় দেওয়া হবে না। তো আমি খোঁজ নিলাম বেলডাঙা জুড়ে ৮০টা মন্দির নাই ভাই, কিন্তু চরম অন্যায় বিধানসভার মধ্যে বললো। তারপরে বাইরে দাঁড়িয়ে আমি মিডিয়া বন্ধুদের মাধ্যমে রাজ্য সরকারকে বললাম, শুভেন্দু অধিকারীর কথা যদি সত্য হয় আমি জানতে চাই, তাহলে এই মন্দির ভাঙার জন্য
কতজন কুলাঙ্গারকে ধরে জেলের মধ্যে রাখা হয়েছে তার তথ্য প্রকাশ করতে হবে। আর শুভেন্দু অধিকারী যদি মিথ্যা কথা বলে ওকে ধরে জেলের মধ্যে রাখতে হবে। বলুন, এখনো পর্যন্ত কিছু খবর পেয়েছেন? মন্দির ভাঙার জন্য, মন্দির ভাঙেনি তো, মিথ্যা বলেছে তো, জেলে দেয়নি। তাহলে শুভেন্দু অধিকারী মিথ্যাচার করছে, ওকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল তো। এর উত্তর দেয়নি। আমি আরটিআই করলাম, আপনাদের কি থানা এটা? কি পুলিশ ডিস্ট্রিক্ট? মুর্শিদাবাদ থানা রেজিনগর। ভাই আমার পুলিশ ডিস্ট্রিক্টের কথা বলুন না। আচ্ছা, যেই পুলিশ ডিস্ট্রিক্ট হোক না কেন, আমি আরটিআই করলাম, জানতে চাইলাম যে এই সময় একটা যে ঘটনা ঘটার উচিত নয়, একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনার ফলে কটা মন্দির মসজিদ ধর্মস্থান আক্রান্ত হচ্ছে তাদের লিস্ট চাই, আর এই যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিয়েছেন তার লিস্ট চাই। আমাকে উত্তর দিল না, আমাকে সংখ্যাটা দিল না। তার মানে ডাল মে কুচ কালা হ্যায়। সংখ্যা দিলেই শুভেন্দু অধিকারী ধরা পড়তো, আর শুভেন্দু অধিকারী ধরা পড়লে জেলের মধ্যে রাখতে হতো। শুভেন্দু অধিকারীকে যদি জেলের মধ্যে রাখা হয়, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করবে কে? আর হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি না করতে পারলে তৃণমূল বিজেপি তাহলে রাজনৈতিকভাবে বেঁচে থাকবে কিভাবে? বুঝতে পারছেন কি বলছি? তাহলে রাজনৈতিকভাবে এরা বেঁচে থাকবে কিভাবে? আমাকে উত্তর পর্যন্ত দিল না। যদিও আজকে আমি লোকাল থানাকে, যারা দায়িত্বশীলেরা আছে, আমি ধন্যবাদ জানাবো, যাদের প্রচেষ্টায়, যাদের সহযোগিতায় আজকে আমাদের এই অধিকার সভা সুষ্ঠুভাবে সম্পূর্ণ আমরা করতে পারছি। বন্ধুগণ, আর দুটো ইস্যু আছে। টাইম কত? আর দুটো ইস্যু আছে, বলে নিই নাকি? কারা শুনতে ইচ্ছুক হাত তুলুন তো। ওপরে যারা আছে, এই দূরে যারা আছে শুনতে ইচ্ছুক, একটা হাত তুলে রাখুন। শুনতে ইচ্ছুক? ওবিসি নিয়ে মমতা ব্যানার্জি সাইজ করে দিয়েছে ভাই আপনাদের। একদম শেরশাবাদিয়া থেকে শুরু করে বানিয়া জনগোষ্ঠী যেগুলো যা আছে, এক কথায় সংখ্যালঘু মুসলমানদেরকে মমতা ব্যানার্জি এতক্ষণ পরে ঠিক জায়গায় দিয়েছে, আওকাত বুঝিয়ে দিয়েছে। যা গুটি কয়েক আপনি চাকরি পাচ্ছিল ইউনিভার্সিটিতে, ওবিসি কোটায় চাকরি পেতেন, ওবিসি বিকে এমন ঘেটে দিয়েছে, সেটাও সর্বনাশ করে দিয়েছে। ওই তো সর্বনাশ করে দিয়েছে মমতা ব্যানার্জি। আপনাদের ভালোবেসে না সাইজ করেছে। আপনি একটু খোঁজ নেবেন, আমি ভুলও হতে পারি। নাগাল্যান্ডে তারা কুকুরকেও তাদের খাদ্য হিসাবে তারা গ্রহণ করে, সে তাদের ব্যাপার। কে কি খাবে, কে পড়বে, এটাই সংবিধান, আমি সেখানে বিতর্কে যাব না। কিন্তু দেখবেন যখন তারা শিকার করে কুকুরটিকে কাছে ডেকে না মাথায় হাত বুলোয়। শুনেছেন গল্প মানে আমি যেটা শুনেছি তাকে শেয়ার করছি, একটু ঠান্ডা মাথায় শুনবেন কি বলছি, খারাপভাবে অপব্যাখ্যা করবেন না কথাটা। উদাহরণটা একটু শুনুন। যখন তাকে শিকার তারা করবে, আমাদের ভাষায় যদি বলি জবাই, কারো ভাষায় হত্যা, কারো ভাষায় কি বলবো তোমাকে বলি, যাই বলেন না কেন, বা গলায় ছুরি চালানো, যাই বলেন না কেন, তাকে ডেকে মাথায় হাত বুলোবে। দেখবেন কুকুরের একটা স্বভাব খুব ভালো লাগে, মাথায় যখন হাত বাড়াবে নাইজ লাড়াতে শুরু করে দেবে, করে না? তো ওই সময় রড গরম হয়, লম্বা রড গরম হয়, ও মাথায় হাত বুলাবে। পেছন দিক থেকে এসে যখন শিকারের সময় হয়ে যাবে, রড যখন সঠিকভাবে গরম হয়ে যাবে, পেছন দিক থেকে এসে ওকে শিকারের জন্য পুরো ঢুকিয়ে দিয়ে ওকে শিকার করে নেবে। তো আমি আপনাদের বলছি, এটা খারাপভাবে নেবেন না। আমি কিন্তু জেনারেল কাস্ট মানে কুকুরের সাথে তুলনা করছি বলে অপব্যাখ্যা করতে পারে। আমি শুধু বোঝানোর কথা বলছি। মমতা ব্যানার্জি আপনাদেরকে স্বীকার করলো, তার আগে আপনাদের একটু মাথায় হাত বুলালো ঘুমটা দিয়ে। বুঝতে পেরেছেন? এখন যে জায়গায় পাইয়ে দিয়েছে, রাস্তায় নামা ছাড়া, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করা ছাড়া আর ফিরত পাবেন না। তাই বলবো, ওবিসি নিয়ে আমাদের লড়াই করতে হবে, ওবিসি ফিরিয়ে দিতে হবে। সাথে সাথে আমার দলিত ভাইয়ের জন্য, আমার আদিবাসী ভাইয়ের জন্য আমাদেরকে চিৎকার করতে হবে, প্রশ্ন তুলতে হবে। চ্যাটার্জি কি করে, চক্রবর্তী কি করে, মোহাম্মদ কি করে, রহমান কি করে এসটি কোটায় চাকরি পাচ্ছে, এর জবাবও অপদার্থ সরকারকে দিতে হবে। আমি অবাক, শিডিউল ট্রাইব সিটে চ্যাটার্জি টাইটেল, রহমান টাইটেল, এসটি কোটায় তারা চাকরি করছে। ঠিক একইভাবে
এসসি কোটাতে যারা এসসি কমিউনিটির নয়, শিডিউল কাস্ট কমিউনিটির নয়, তারা ওই কোটাতে চাকরি করছে, এটাও বঞ্চনা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। আপনারা একটা তথ্য নিলে আপনি অবাক হবেন, সারা পশ্চিম বাংলায় খুব বেশি হলে 1 কোটি এসটি কমিউনিটির মানুষ আছে, অর্থাৎ 1 কোটি আদিবাসী আছে। যে 1 কোটি আদিবাসীর মধ্যে এখনো অধিকাংশ মানুষ সার্টিফিকেট পায়নি, কিন্তু অলরেডি 1.5 কোটি এসটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এ কেমন দ্বিচারিতা বলুন, এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। তাই বন্ধুগণ, আগামী 2026 সাল আসছে, চোখে চোখ রেখে লড়াই হবে। কে কাকে কান নিয়ে গেল তার দিকে দেখার দরকার নাই। আমার অধিকার যেই সিম্বলে দিলে আমি আমার অধিকার পাবো, আমার হয়ে কথা বলবে, সেই সিম্বলটাকে আগামী দিনে আপনাদেরকে বেছে নিতে হবে। তবে আমি একটা কথা বলে শেষ করছি, আপনারা যদি নওশাদ সিদ্দিকী 10টা বিধানসভার মধ্যে পাঠাতে পারেন, তাহলে আগামী দিনে যেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসুক না কেন, দিল্লি গিয়ে আন্দোলন করুন, এ বলার সাহস আর দেখাতে পারবে না। সকলকে ধন্যবাদ। আজকে আজান হচ্ছে না হবে, কটা বাজে? আমার যথেষ্ট, কটা বাজে? 38 আজ। যাক ভাই, আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি। যারা রেল লাইন পার হবেন, আমাদের পুলিশের বন্ধুরা আছেন, পুলিশ কিন্তু আমাদের 1 মিনিট আমরা পুলিশকে কিন্তু সবসময় যেন একটা ব্যাকা চোখে দেখি, এটা দেখবেন না, অনুরোধ করছি। এই যে দুর্গা উৎসব গেল না, আপনারা যারা দুর্গা উৎসবে অনেকে ঘুরলেন, এখানকার ঠাকুর সেইখানে ঠাকুর, বিভিন্ন বড় বড় ঠাকুর দেখে এলেন। এই পুলিশের পরিবারের ইচ্ছা যায় না পরিবারকে নিয়ে একটু দেখুক? তারা দেখতে পেরেছে? তারা কিন্তু আপনার আমার জন্য তারা নিরাপত্তা দিল, আপনার আমার সুষ্ঠুভাবে যাতে শারদোৎসব উদযাপন আপনি করতে পারেন তার ব্যবস্থা করলো। ঈদের সময় একইভাবে এরা আমাদের নিরাপত্তা দেয়। আর মন্দিরের ঘণ্টার মতো সবাই শাসক বিরোধী পুলিশকে সবসময় কটু ভাষায় আক্রমণ করছে। পুলিশ আমাদের সামাজিক বন্ধু, আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য, তাই সবসময় এদেরকে সম্মান দিতে হবে, এদেরকে আমাদের সাথে নিয়ে চলতে হবে। হ্যাঁ, পুলিশের যারা পুলিশ কোডের বাইরে গিয়ে সিটডারা বিকিয়ে শাসকের চাটুকারিতা করে, তার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে। ধন্যবাদ পুলিশ প্রশাসন বন্ধুদেরকে, ধন্যবাদ মিডিয়ার বন্ধুদেরকে, ধন্যবাদ আজকের এই অধিকার সভায় যারা উপস্থিত হয়েছেন, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। যারা এসেছেন আমি তাদেরকে অনুরোধ করব, যেমন সুশৃঙ্খলিত হয়ে আজকের এই অধিকার সভাতে সমাবেশে উপস্থিত হয়েছেন, প্রশাসন বন্ধুরা যেভাবে আপনাদের